উল্লেখ করছে মূলত সেইটা হচ্ছে কি তড়িৎ প্রাবল্য বুঝবো আমরা। তার মানে এখানে বলছে যে তড়িৎ বলরেখার দিক যেই দিকে, এখানে বলা হয়েছে যে তড়িৎ বলরেখার দিক যেই দিকে তড়িৎ প্রাবল্যের দিকও সেই দিকে, তড়িৎ প্রাবল্যের দিক সেই দিকে, এই কথাটা আসলে মানে কি তড়িৎ ক্ষেত্রের দিক সেই দিকে বলতে তড়িৎ প্রাবল্যের দিক সেই দিকে, সেই কথাটাই আমাকে বলা হয়েছে। এখন তুমি দেখো এই হচ্ছে একটা চার্জ, এখান থেকে এই হচ্ছে কতগুলো তড়িৎ বলরেখা বের হলো, এখান থেকে হচ্ছে এই হচ্ছে কতগুলো তড়িৎ বলরেখা বের হলো। এখন তড়িৎ বলরেখাগুলো ধরো এই তো, আমি ধরে নিই এটা পজিটিভ চার্জ আছে, আমরা জানি পজিটিভ চার্জের তড়িৎ বলরেখাগুলো থাকে বাহিরের দিকে আর নেগেটিভ চার্জের তড়িৎ বলরেখাগুলো থাকে ভেতরের দিকে। ফলে এই হলো ধরো কতগুলো তড়িৎ বলরেখা। এখন তুমি খেয়াল করে দেখো এই জায়গাটায় তুমি যদি একটা চার্জ রাখো, এই জায়গাটা তুমি যদি একটা চার্জ রাখো, সেই চার্জকে এ ধরো এইখানে তুমি যদি 1 কুলম্ব চার্জ রাখো, এইটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এইখানে তুমি যদি +1 কুলম্ব চার্জ রাখো, তাকে এই পজিটিভ চার্জ এই 1 কুলম্ব চার্জ কি কাছে টানবে না দূরে ঠেলবে? দূরে ঠেলবে। ক্লিয়ার? এই 1 কুলম্ব চার্জকে এই পজিটিভ চার্জটা যেই বলে বিকর্ষণ করে, সেই বলটাকেই তো আমরা তড়িৎ প্রাবল্য বলছি নাকি? তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা তো মনে আছে নাকি? 1 কুলম্ব ধনাত্মক চার্জ থাকে, সেটা যে বল লাভ করে তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। বুঝছো? এখন দেখো তাহলে তড়িৎ প্রবাহটা কাজ করতেছে কোন দিকে? এই রেখা বরাবরই তো কাজ করতেছে। যদি কাছেও টানে তাহলেও এই রেখা বরাবর কাছে টানবে, আর যদি দূরেও ঠেলে তাহলে এই রেখা বরাবর দূরে ঠেলবে। তার মানে তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে কোন দিকে? এই তড়িৎ বলরেখার দিকের দিকেই তো তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে, তড়িৎ বলরেখা বরাবরই তো তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে। বুঝছো তুমি? আমি তো এইটা একদম প্রথমেই বলে দিছি, বইতে তড়িৎ ক্ষেত্র বলা হয়েছে, মূলত বইয়ের তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ প্রাবল্য। ওখানে তড়িৎ প্রাবল্যটাকে তড়িৎ ক্ষেত্র দ্বারা বুঝাইছে, ওখানে কেটে তড়িৎ প্রাবল্য লিখে নিতে পারো। ক্লিয়ার? তাহলে 297 একটা পজিটিভ এবং একটা ইয়ের পাশে মানে পটেনশিয়ালটা কেমন হবে? এটা জাফর ইকবাল স্যারের বাড়াবাড়ি, মানে খামোখাই। আসলে পটেনশিয়াল মানে পটেনশিয়াল বলতে তো আসলে কোনো রেখা নাই। মানে ব্যাপারটা হচ্ছে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের পটেনশিয়াল রেখা বলতে আসলে বোঝানো হয়েছে এখানে পটেনশিয়াল বা বিভব বলতে আমি কি বুঝি, মানে একক ধনাত্মক চার্জকে তুমি দেখো এই ধরো একটা পজিটিভ চার্জ, এই ধরো একটা পজিটিভ চার্জ, এই হচ্ছে একটা নেগেটিভ চার্জ। এখন পটেনশিয়াল রেখাগুলা, আচ্ছা পটেনশিয়াল বলতে আসলে আমি কি বুঝি তার ব্যাখ্যাটা আমি একটু বলি, তারপরে আমি এইটার ব্যাখ্যা একটু চলে আসতেছি। ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই হচ্ছে একটা চার্জ, এই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র, এই হচ্ছে একটা চার্জ, এই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। খেয়াল করে দেখো এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকেই তো বিভব বলা হয়েছে। বুঝতে পারছো মাইশা? তাকেই তো বিভব বলা হয়েছে। এখন তাহলে বিভবটা কোন পর্যন্ত বিস্তৃত? বিভবটা এই তড়িৎ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। বুঝতে পারছেন কথাটা? এখন এই জন্য আমি এর চারপাশে কতগুলো পটেনশিয়াল রেখা হচ্ছে যদি কল্পনা করি, এর চারপাশে আমি যদি কতগুলো পটেনশিয়াল রেখা যদি কল্পনা করি, যে বৃত্তাকার কতগুলো পটেনশিয়াল রেখা চিন্তা করলাম, আসলে পটেনশিয়াল রেখা না, জাস্ট হচ্ছে কি বলবো, মানে এইখানে হচ্ছে জাস্ট একটু মার্ক করে তুমি যদি দাও যে একটুকু জায়গা জুড়ে এরকম, হ্যাঁ কাল্পনিক রেখা, বা হচ্ছে তুমি হচ্ছে এখানে যখন মার্ক করে দাও জায়গাটা, তুমি যখন মার্ক করে দাও, আমরা মাঝে মাঝে হচ্ছে লেখচিত্র যখন দেখাই তখন কিন্তু মার্ক করে দেই না ভেতরের ইয়েটুকু। বুঝছো আমার কথাটাকে? ওই রকমের ধরো এইখানেও এই চার্চের চারপাশে যতক্ষণ পর্যন্ত যতদূর পর্যন্ত তড়িৎ ক্ষেত্র আছে অতদূর পর্যন্ত আমি যদি মার্ক করে দেই যে এই জায়গাটায় বিভব বিদ্যমান, আর এর বাইরে বিভব বিদ্যমান না, তো সে মার্ক করাটাই হচ্ছে মূলত এখানে হচ্ছে পটেনশিয়াল রেখা বলা হয়েছে। মার্ক করাটাই বলতে বোঝায় পটেনশিয়াল রেখা। বুঝতে পারছেন কথা? মার্ক করাটা কি বলা হয়? পটেনশিয়াল রেখা। মাঝখানে রেখা না, মানে এই রেখাটা দেখো এই 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 এসে শেষ হবে, এই রেখাটা কি এই এসে শেষ হবে, মানে দেখায় নাই ফুলটা, বইয়ে ফুলটা পায় না বিদে দেখায় নাই। বুঝছো আমার কথাটাকে? এজন্য অল্প দেখাইছে। ক্লিয়ার?
এখন আসলে বিভব পার্থক্য। আচ্ছা, বিভব পার্থক্যের, আচ্ছা আমরা একটা জিনিস আমরা একটু, আচ্ছা আজকেই আমরা শেষ করে দেব, একটু টাইম বেশি লাগলেও সবাই একটু খেয়াল করবা বা ভালোভাবে একটু থাকার ট্রাই করবা। দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে আহ বিভব পার্থক্যতে আমরা যদি চলে আসি, বিভব পার্থক্য। আচ্ছা, বিভব পার্থক্য এই হচ্ছে কোনো একটা চার্জ, এই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এখান থেকে অসীম থেকে, অসীম বলতে কি তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দু হচ্ছে এর জন্য অসীম, অসীম থেকে একক ধনাত্মক চার্জকে এই বিন্দুতে নিয়ে আসতে ধরো 50 জুল কাজ করতে হয়েছে, আর এই বিন্দুতে নিয়ে আসতে ধরো 70 জুল কাজ করতে হয়েছে। তাহলে এই বিন্দুর বিভব কি এখন? 50 ভোল্ট। এই বিন্দুর বিভব কি এখন 50 ভোল্ট, আর এই বিন্দুর বিভব কি এখন 70 ভোল্ট। কারণ আমাকে ভোল্টেজ বা বিভবের সংজ্ঞায় কি বলা হয়েছে? একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। তাহলে এখানে আনতে 50 জুল কাজ করতে হয়েছে, তাহলে এর বিভব কত? 50 ভোল্ট। আর এইখানে আনতে 70 জুল কাজ করতে হয়েছে, ফলে এর বিভব কত? 70 ভোল্ট। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ক্লিয়ার? এখন তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত? বিভবের পার্থক্য কি? 70 ভোল্ট বিয়োগ 50 ভোল্ট, বিভবের পার্থক্য কি? 20 ভোল্ট। তাহলে বিভবের পার্থক্য বলতে আসলে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুইটা বিন্দুর বিভবের বিয়োগফলকেই ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। বুঝতে পারছেন কথাটা কি? বুঝছো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছাড়া তোর বিভব সম্ভব নয়, এজন্য কথা থাকবে এরকম, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো দুইটা বিন্দুর বিভবের বিয়োগফলকে ওই দুই বিন্দুর বিভবের পার্থক্য বলা হয় বা বিভব পার্থক্য বলা হয়। তাহলে বিভব পার্থক্যের কারণে এখন তুমি খেয়াল করে দেখো, এখন আমি যদি একটু চিন্তা করে দেখি, এই এই বিন্দুর বিভব হইছে 50 ভোল্ট, আর এই বিন্দুর বিভব হইছে 70 ভোল্ট। এখন তুমি খেয়াল করে দেখো, এই দুইটা বিন্দুকে তুমি যখন যুক্ত করে দাও, তাহলে ঋণাত্মক চার্জ কোথা থেকে কোথায় যাবে? বলো। লো টু হাই, তাহলে 50 ভোল্ট থেকে 70 ভোল্টে যাবে। তাহলে আমরা একটা বিষয় একটু খেয়াল করে দেখি, দেখো এই লো টু হাইতে কি ইলেকট্রন যায়, আর আমরা ক্লাস 8-এ পড়ে আসছি ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। কথা কি ক্লিয়ার? ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। এই বিষয়টা কেন পড়ে আসছি না বা আমরা জানি না? বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাহলে ইলেকট্রনের প্রবাহের জন্য বা বিদ্যুৎ প্রবাহের জন্য কে দায়ী? বিভব দায়ী না, কিন্তু বিভবের পার্থক্য দায়ী। তুমি খেয়াল করে দেখো, এই জায়গায় তুমি 5 ভোল্ট রাখলা, আর এই জায়গায় তুমি 50 ভোল্ট রাখলা। এখন এদেরকে তুমি যদি যুক্ত করে দাও, তাহলে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে কি ইলেকট্রন পাস করবে? ইলেকট্রন পাস করা মানে কি বিদ্যুৎ ফ্লো হচ্ছে এইখানে। আর তুমি এইখানেও রাখলা 3000 ভোল্ট, এইখানেও রাখলা 3000 ভোল্ট। এর বিভব হলো 3000 ভোল্ট, এর বিভব হলো 3000 ভোল্ট। এদেরকে তুমি যদি যুক্ত করে দাও, তাহলে কি কোনোটা থেকে কোনোটায় চার্জ যাবে? কারণ চার্জ যায় কোথা কোথায়? চার্জ যায় লো থেকে হাইতে যায় ইলেকট্রন, আর হাই থেকে লোতে আসে ধনাত্মক চার্জ। কিন্তু দুইটার সাথে যদি সমান হয় তাহলে কোনটা কোনটা যাবে না। কারণ বিদ্যুৎ প্রবাহের জন্য বা চার্জের প্রবাহের জন্য বিভব দায়ী নয়, বিভবের পার্থক্য দায়ী। আমি কি বুঝতে পারছি? বিভবের পার্থক্য থাকা লাগবে। এখানে পার্থক্য কত? 50 বিয়োগ 5, 45 হয়েছে পার্থক্য। আর এইখানে পার্থক্য কত? 0, কোনো পার্থক্যই নেই। তাহলে বিদ্যুৎ প্রবাহের জন্য বিভব দায়ী নয়, বিভবের পার্থক্য দায়ী। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? এর ক্ষেত্রে বিদ্যুৎ ফ্লো হবে না, এর ক্ষেত্রে কোনো চার্জের ফ্লো বা বিদ্যুৎ ফ্লো হবে না। তুমি যত বেশি বিভবই রাখো না কেন, তার কোনো দাম নাই যদি তার পার্থক্য না থাকে, কারণ পার্থক্য না থাকলে কিন্তু বিদ্যুৎ ফ্লো তুমি পাইতেছ না। বুঝছো আমার কথাটা কি? এই জন্য বিভব পার্থক্যটা খুবই বেশি জরুরি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, অনেক সময় আমাদের, একটু আমরা খেয়াল করে দেখি, আমাদের বৈদ্যুতিক তারে, আমাদের হচ্ছে বৈদ্যুতিক তারে কয় ধরনের ইয়ে থাকে? আমরা যদি একটু যদি খেয়াল করি, দেখবা যে বৈদ্যুতিক খুঁটিতে দুইটা তার থাকে, এই একটা তার, এই একটা তার। একটু খেয়াল করো, এই একটা তার, এই একটা তার। বৈদ্যুতিক খুঁটিতে দুইটা তার থাকে, কিন্তু বৈদ্যুতিক খুঁটির সাথে লাগানো দুইটা তার। ক্লিয়ার? এখন দেখো, বৈদ্যুতিক খুঁটির দুইটা তারে মাঝে এখন তুমি বৈদ্যুতিক খুঁটির দুইটা তারে তুমি খেয়াল করে দেখো,
এই বৈদ্যুতিক ক্ষেত্রের দুইটা তারের এই তারেই সেটা কাক বসলো, একটা কাক। এখন দেখো, কাকের দেহে বিভব শূন্য থাকে, মানুষের দেহে বিভব মোটামুটি থাকে না বললেই চলে, খুবই কম বিভব, শূন্য বিভব ধরে নেবে আমরা। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এইখানে কি মানুষের বিভব হচ্ছে শূন্য বিভব সাপোজ, আর এই তারের, খেয়াল করে দেখো, তারের একটাই থাকে হাই ভোল্টেজ, আর একটাই থাকে লো ভোল্টেজ। একটা থাকে হাই ভোল্টেজ, একটা থাকে লো ভোল্টেজ। আমি কি বুঝতে পারছি কথাটাকে? এখন দেখো, এই কাক যখন হাই ভোল্টেজের কোনো তারে বসে, কাক যখন হাই ভোল্টেজের কোনো তারে বসে, দেখো কাক যখন লো ভোল্টেজের তারে বসবে, খেয়াল করে দেখো, এই কাক যখন লো ভোল্টেজের তারে বসবে, লো ভোল্টেজ বলতে 0 ভোল্ট বোঝানো হয়, লো ভোল্টেজ বলতে 0 ভোল্ট বোঝানো হয়, কথাটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? লো ভোল্টেজ তারে সাধারণত, দেখো, তারের একটা তারে থাকে লো ভোল্টেজ, একটা বৈদ্যুতিক খুঁটি থেকে দুইটা তার বের হয়, একটা থেকে লো ভোল্টেজ মানে 0 ভোল্ট, আর একটা থাকে হাই ভোল্টেজ মানে অনেক বেশি কোনো ভোল্ট, ধরো 300 ভোল্ট 400 ভোল্ট এরকম থাকে। এখন ব্যাপারটা হচ্ছে, এই কাক যখন লো ভোল্টেজে বসে, তখন কাকের দেহের ভোল্টেজ 0 আর তারের ভোল্টেজ 0, তখন তার বিদ্যুতের শক পাবে না। আমি কি বুঝতে পারছি কথাটা কি? তখন কাকের বিদ্যুৎ শক পাবে না। কাকটা যখন হাই ভোল্টেজে বসবে, তখন কাকের ভোল্টেজ 0 আর তারের ভোল্টেজ ধরো 300 ভোল্ট, তখন এই তার থেকে এই কাকের দেহের মধ্যে কি করা শুরু করবে? পজিটিভ চার্জ যাইতে শুরু করবে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই কাকের দেহেও 300 ভোল্ট হয়ে যাবে। কারণ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই তারে আছে 300 ভোল্ট আর কাকের দেহে ধরো 0 ভোল্ট, তাহলে এই দুইটা যখন পরস্পর যখন গিয়ে বসবে, তখন কি হবে? এই কাকের দেহ থেকে, মানে কাকের দেহে পজিটিভ চার্জ গুলো যাইতে থাকবে। যখন কাকের দেহে পজিটিভ চার্জ গুলো যাবে, আমরা যদি চার্জ প্রবাহের গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে দেখো চার্জ প্রবাহের গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার মানে লাইটের গতির সমান, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তার মানে 1 সেকেন্ডের মধ্যেই, 1 সেকেন্ডের মধ্যেই এই কাকের দেহে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ চলে যাবে। এখন দেখো, কে বলছে? না না না, ইলেকট্রন সবসময় হচ্ছে লাইটের সমান বেগে চলে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, লাইটের সমান বেগে চলে, ধরো 1 সেকেন্ডের মধ্যেই এই কাকের দেহে পর্যাপ্ত পরিমাণে পজিটিভ চার্জ চলে যাবে। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা এই বিষয়টা কিন্তু জানি, পজিটিভ চার্জের ভোল্টেজ, ভোল্টেজ পজিটিভ, আর নেগেটিভ চার্জের ভোল্টেজ নেগেটিভ। পজিটিভ দেখো, আমরা বি এর সূত্র জানি কি, বি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। এখন কথা দেখো, যখন কিউ এর মান পজিটিভ, তখন বি ইকুয়ালস টু ডব্লিউ বাই প্লাস কিউ, আর যখন কিউ এর মান নেগেটিভ, তখন বি ইকুয়ালস টু ডব্লিউ বাই মাইনাস কিউ। আচ্ছা, ডব্লিউ বাই মাইনাস কিউ মানে কি? মাইনাস ডব্লিউ বাই কিউ। তার মানে দেখো, যখন কিউ নেগেটিভ, তখন পুরো ভোল্টেজের মানটা কি নেগেটিভ চলে আসতেছে না? আর যখন কিউ পজিটিভ, তখন কি পুরো ভোল্টেজের মানটা ক্যালকুলেশন করে পজিটিভ বেরিয়েছে। তার মানে পজিটিভ ভোল্টেজের, মানে পজিটিভ চার্জের ভোল্টেজ পজিটিভ আর নেগেটিভ চার্জের ভোল্টেজ নেগেটিভ। আমি কি বুঝতে পারছি ব্যাপারটাকে? কে বলছে? আমি তোমাকে একটা কথা বারবার বলে দিছি, যে ভোল্টেজ, অনলি ভোল্টেজ বের করার সময় আমরা পজিটিভ নেগেটিভ ধরবো, বাকি কোনো সময় আমরা পজিটিভ নেগেটিভ ধরবো না। এই কথা কতবার বলা হয়েছে ক্লাসে? ভোল্টেজ বের করার সময় আমরা পজিটিভ নেগেটিভ ধরেই করব, আর অন্যান্য মেথডের ক্ষেত্রে আমরা পজিটিভ নেগেটিভ ধরবো না। ক্লিয়ার? তাহলে ভোল্টেজের ক্ষেত্রে আমরা পজিটিভ নেগেটিভ ধরবো, তাহলে নেগেটিভ চার্জের ভোল্টেজ হচ্ছে নেগেটিভ আর পজিটিভ চার্জের ভোল্টেজ হচ্ছে পজিটিভ। তাহলে তুমি দেখো, এইখান থেকে যখন এই হাই ভোল্টেজের তারে হচ্ছে 300 ভোল্ট, আর কাকের দেহে কোনো ভোল্টেজ নাই, কারণ কাকের দেহ তো মানে প্রাথমিকভাবে থাকবে নিউট্রাল, ফলে তার দেহে কোনো ভোল্টেজ থাকবে না। এখন তুমি খেয়াল করে দেখো, এই জায়গা থেকে যখন তার থেকে কাকের দেহে কতগুলো চার্জ যাচ্ছে, আচ্ছা কাকের দেহে কি পজিটিভ চার্জ যাচ্ছে? কাকের দেহে যত বেশি পজিটিভ চার্জ যাচ্ছে, কাকের দেহের ভোল্টেজ কি তত বেশি বাড়তেছে। এই তার থেকে কাকের দেহে পজিটিভ চার্জ যাচ্ছে, যত বেশি পজিটিভ চার্জ যাচ্ছে কাকের দেহে, তত বেশি ভোল্টেজ পজিটিভ বাড়তেছে। আমি কি বুঝতে পারছি? বলো।
মানে বিভব পার্থক্য, হ্যাঁ অবশ্যই। আচ্ছা তুমি এই এই যে কিউ চার্জ এর তড়িৎ ক্ষেত্রই, এর মধ্যে যদি তুমি 1 কুলম্ব যে চার্জ নিয়ে আসছো তারও কি একটা তড়িৎ ক্ষেত্র থাকবে না? তাহলে কি দুইটা ক্ষেত্রের মধ্যে দিয়ে কাজ করতেছে, বুঝছো আমার কথাটাকে? এখন দেখো এই এইটার হাই ভোল্টেজ থেকে কাকের দিয়ে লো ভোল্টেজে পজিটিভ চার্জ দিয়ে চলে যাচ্ছে, যত বেশি কাকের দিয়ে পজিটিভ চার্জ যাচ্ছে তত বেশি কাকের দিয়ে পজিটিভ ভোল্টেজ বাড়তেছে। একটা সময় বেড়ে বেড়ে কি এই কাকের দিকেও 1 সেকেন্ডের ভেতরেই, কারণ কি ইলেকট্রন লাইটের বেগে যাবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তার মানে খুবই দ্রুত 1 সেকেন্ডের মধ্যেই এই কাকের দেহের ভোল্টেজ আর তারের ভোল্টেজ পরস্পর সমান হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি কথাটাকে? কাকের দেহে যত বেশি পজিটিভ চার্জ দেবে কাকের দেহে তত বেশি পজিটিভ ভোল্টেজ বাড়তেছে। বাড়তে বাড়তে যেহেতু এই চার্জ গুলো খুবই দ্রুত যায়, ফলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যেই কাকের দেহের ভোল্টেজ বাড়তে বাড়তে এই তারের ভোল্টেজের সমান হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটাকে? তখন কি আর চার্জ যাওয়া শেখাবে। আচ্ছা, তখন এজন্য কাক হালকা মাত্রার একটা শক খাবে, কারণ চার্জ হলো যদি হয় তাইলে শক। মানুষ কেন শক খায়? মানুষের দেহ যখন কারেন্টের সাথে লাগে তখন মানুষের পা থাকে মাটির সাথে। খেয়াল করে দেখো তো মাটির কোনো বিভব নাই, ফলে ওই কারেন্ট ধরছে, কারেন্ট কি হাই ভোল্টেজ, আর তোমার দেহ দিয়ে মাটিতে হয়েছে লো ভোল্টেজ, তখন তোমার দেহের ভেতর দিয়ে চার্জ গুলো মাটিতে চলে যায়, এই জন্য তুমি শক খাও। তাহলে তো এইখানে অল্প একটু সময়ে চার্জ কাকের দিয়ে গেছে বলে কাক ছোট মাত্রার একটা শক খাবে, যা সে বুঝতেই পারবে না, কারণ 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে শক খেয়ে গেছে, এটা সে বুঝবেও না, পরে তো শক খাই না। কিন্তু যদি কোনো কারণে কাকের দেহটা, ধরো কাক কি কোনো রকম পাখা মেলে ফেলাইলো, পাখা যদি মেলে, ধরো কাক এই নিচের তারে বসে পাখা মেলছে, এখন পাখা গিয়ে উপরের তারের সাথে লাগছে। এখন তুমি কথা দেখো, উপরের তারে হচ্ছে হাই ভোল্টেজ, মাঝখানে হচ্ছে কাট, আর এই হচ্ছে লো ভোল্টেজ। তখন হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের ভেতরে বিদ্যুৎ ফ্লো হওয়া শুরু করবে না? এইটার লো ভোল্টেজ তো সবসময় লো ভোল্টেজ, ফলে এইখানে কি সবসময় বিদ্যুৎ ফ্লো হতে থাকবে, ফলে কাক বড় একটা শক খেয়ে মারা যায়। আমি কি বুঝতে পারছি আমাকে তারা কি? তাহলে কাক কখন মারা খায়, মানে কখন মারা যায়? কাক হচ্ছে তখনই মারা যায় যখন হচ্ছে কাকের দেহ একই সাথে দুইটা তার স্পর্শ করে। কাক যদি একটা তারে যদি বসে থাকে তাহলে অল্প একটু সময় পরেই তারের ভোল্টেজ আর কাকের ভোল্টেজ সমান সমান, তাহলে কাক আর শক খায় না, কারণ শক খায় তখন যখন কন্টিনিউয়াস বিদ্যুৎ চলে থাকে তখন শক খাবে। আমি কি বুঝতে পারছি আমাকে তারাকে? কোথায়? এ ভাই ওই তার হচ্ছে কোথায়, ওইটা তো বাসা বাড়িতে দেখা যাচ্ছে। এমনিতে কারেন্টের খাম্বা থেকে খাম্বায় যে তারটা তাতে কি ইয়ে থাকে, বাইরে কোনো পার্ট থাকে? ওটা তো তার থেকে সলিড তার, বুঝছো? আচ্ছা, এই যে দেখো একটা কাক যখন হাই ভোল্টেজের তারের উপর বসে তখন সে ইলেকট্রিক শক খায় না, কারণ তারের বিভব এবং তার নিজের বিভব সমান সমান হয়ে যায়, তখন কোনো পার্থক্য থাকে না। শুধু তাই নয়, 10,000 কিংবা 20,000 ভোল্টের প্রচন্ড, আচ্ছা যে এখানে বলা আছে যখন আহ এই যে কোনো পার্থক্য আচ্ছা যাই হোক, এইখানে ওই কথাটা বলা আছে যে কাক কেন ওই শকটা খায় না। বুঝতে পারছেন কথাটা কি? আমি কিন্তু বুঝতে পারছি। তাহলে কাক কখন শক খাবে, যখন দুইটার একসাথে লাগবে তখন হচ্ছে কন্টিনিউয়াস বিদ্যুৎ প্রবাহ হবে, মানে কাক শক খাবে। এখন দেখো এই জায়গা থেকে একটা জিনিস চলে আসতে পারে, পৃথিবীর বিভব কেন শূন্য দ্বারা হয়? পৃথিবীর বিভব কেন শূন্য দ্বারা হয়? আচ্ছা, পৃথিবীর বিভব কেন শূন্য দ্বারা হয় এই বিষয়টা যদি আমরা জানতে চাই, আমরা এই ধরো একটা গাছ, এই গাছের এই হচ্ছে শেকড়। আচ্ছা, এই বিষয়টা আমরা জানি যে মাটিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লোহা এইগুলো মাটিতে থাকে, এগুলো তো আমরা জানি। এখন গাছ যে খনিজ লবণ শোষণ করে, গাছ যে খনিজ লবণ শোষণ করে, গাছ কি ম্যাগনেসিয়ামকে নেয় নাকি ম্যাগনেসিয়াম 2+ কে নেয় তা কি জানো? কারণ গাছ হচ্ছে সবসময় কোনো সময় সলিড বস্তু নিতে পারে না। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম 2+ Fe2+। এখন দেখো ম্যাগনেসিয়ামকে যদি ম্যাগনেসিয়াম 2+ হতে হয় তাহলে কি দুইটা ইলেকট্রনকে ছাড়তে হয়। বুঝতে পারছেন কথাটাকে? এখন
ম্যাগনেসিয়াম কোথায় আছে? মাটিতে। এই যে ইলেকট্রন ছাড়বে কোথায়? মাটিতে। তাহলে ম্যাগনেসিয়াম মাটিতে দুইটা ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম 2+ হয়, তারপর গাছ তারে গ্রহণ করে। এখন পৃথিবীতে কোটি কোটি গাছ আছে, এখন কোটি কোটি গাছই তো প্রতিদিন ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, লোহা 2+ এগুলো নিতেছে। ফলে প্রতিদিনই কি কোটি কোটি ইলেকট্রন মাটির ভেতরে এসে জমা হচ্ছে। আমি কি বুঝতে পারছি? তার মানে পৃথিবীতে বা মাটিতে লক্ষ কোটি ইলেকট্রন অলরেডি জমা হয়ে বসে রয়েছে। এখন দেখো ব্যাপারটা হলো কি, ইলেকট্রন অলরেডি জমা হয়ে বসে রয়েছে। এখন তুমি ধরো এই হচ্ছে তোমার মাটি, তাহলে মাটির ভেতরে কি অনেকগুলো নেগেটিভ ইলেকট্রন অলরেডি আমার বিদ্যমান, কারণ এই গাছের কারণে হচ্ছে। এখন দেখো এইখানে তুমি একটা 5 ভোল্টের জিনিস রাখলা, 5 ভোল্ট, পজিটিভ 5 ভোল্ট, তার মানে কি এতে পজিটিভ 5 কুলম্ব চার্জ আছে। বুঝতে পারছেন কথাটা কি? পজিটিভ 5 কুলম্ব চার্জ আছে। আমরা জানি পজিটিভ ভোল্টেজ মানে পজিটিভ চার্জ থাকবে, আর নেগেটিভ ভোল্টেজ মানে নেগেটিভ চার্জ থাকবে। এখন তুমি খেয়াল করো, এইটাকে তুমি যদি মাটির সাথে তুমি যদি লাগাই দাও, খেয়াল করো, এইটাকে তুমি যদি মাটির সাথে লাগাই দাও, তাহলে একটু খেয়াল করে দেখো, এইটাকে তুমি যদি মাটির সাথে লাগাই দাও, তখন এই পজিটিভ চার্জ আর এই হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে এইখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এখানে কি নেগেটিভ ভোল্টেজ। ফলে কি এই লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যখন ইলেকট্রন গুলো যাবে, ইলেকট্রন গুলো গিয়ে কি করবে, +5 কুলম্ব মানে কি 5টা প্রোটন আছে। বুঝতে পারছেন কথাটাকে? তাহলে 5টা ইলেকট্রন এই জায়গা থেকে গিয়ে 5টা প্রোটনকে মার্চ করে দিয়ে এর চার্জটাকে ভ্যানিশ করে দেবে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? আচ্ছা। হুম। মানে এইখানে ধরো তুমি পজিটিভ 5 কুলম্ব চার্জ রাখছো, পজিটিভ 5 কুলম্বের ভোল্টেজ ধরো +5 ভোল্ট, কারণ আমরা জানি পজিটিভ চার্জের ভোল্টেজ হচ্ছে পজিটিভ। তাহলে +5 কুলম্বের চার্জ হচ্ছে ধরো +5 ভোল্ট। আর পৃথিবী হচ্ছে কি, পৃথিবীর ভিতর তো, পৃথিবীর ভিতরে যেহেতু অসংখ্য ঋণাত্মক চার্জ আছে মানে ইলেকট্রন, তার মানে পৃথিবীর ভোল্টেজটা আমি ধরে নিলাম নেগেটিভ। এখন এই নেগেটিভ ভোল্টেজ কি লো ভোল্টেজ, আর পজিটিভ ভোল্টেজ কি হাই ভোল্টেজ। ফলে কি ইলেকট্রন গুলো নেগেটিভ ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজে যাবে। এখানে 5টা আছে আমার পজিটিভ চার্জ, এখান থেকে 5টা ইলেকট্রন গিয়া এই 5টা পজিটিভ চার্জকে মার্চ করে দিয়ে এটাকে শূন্য বানাই দিবে। বুঝতে পারছেন কথাটা কি? বুঝছো? আচ্ছা, এরপরে বোঝো নাই? আচ্ছা, এরপর দেখো, এই হচ্ছে মাটি, তা থেকে অনেকগুলো ইলেকট্রন আছে। আর এখানে তুমি যদি -5 কুলম্ব চার্জ রাখো, -5 কুলম্ব, এখন তুমি খেয়াল করো, এখানে তুমি -5 কুলম্ব চার্জ রাখছো। এখন তুমি খেয়াল করে দেখো, আর এই জায়গাটা তুমি -5 কুলম্ব চার্জ রাখছো, মানে কি এটার ভোল্টেজ কি নেগেটিভ ভোল্টেজ। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ক্লিয়ার? এখন দেখো, এইটাকে এখন তুমি যদি মাটির সাথে তুমি যদি যুক্ত করো, তাহলে তুমি খেয়াল করে দেখো, এইটাকে কিন্তু তুমি মাটির সাথে তুমি যদি যুক্ত করো, তাহলে তারপর দেখো এই মাটি থেকে প্রতিনিয়তই তো, খেয়াল করে দেখো, মাটিতে প্রতিনিয়তই তো অসংখ্য পরিমাণে ইলেকট্রন বিদ্যমান। মাটিতে তো প্রতিনিয়তই গাছ অসংখ্য ইলেকট্রন ত্যাগ করতেছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ক্লিয়ার? মাটিতে প্রতিনিয়তই অনেকে ইলেকট্রন ত্যাগ করতেছে, সারা বিশ্বের গাছগুলো প্রতিনিয়তই হচ্ছে গাছের কারণে মাটির ভিতরে ইলেকট্রন ত্যাগ হচ্ছে। তাহলে তুমি খেয়াল করে দেখো, সাগরে তুমি যদি 1 বালতি পানি যোগ করো, অথবা সাগর থেকে তুমি যদি 1 বালতি পানি নিয়ে নাও, তাহলে সাগরের কিছু যায় আসে? তেমনি ভাবে পৃথিবী কি একটা ইলেকট্রনের সাগর। ফলে এতে যদি এই 5 কুলম্ব চার্জ দিয়েও দেয়, তাতেও এই মাটির ভেতরে চার্জের পরিমাণের কোনো ধরনের কোনো চেঞ্জ হয় না, কারণ মাটিতে তো কোটি কোটি ইলেকট্রন আছে, এর ভেতরে 5টা ইলেকট্রন দিলেই বেশি আর দিলেই বেশি। আমি কি বুঝতে পারছি কথাটা? বলো। তখন হচ্ছে দেখো, মানুষজন মাটিতে দাঁড়ায় তখন মানুষের দেহের ভোল্টেজ, ক্লিয়ার,
আচ্ছা, আমি 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 একটু বলতেছি কেন ফ্লো হয় না, আমি একটু বলতেছি কেন ফ্লো হয় না। এখন দেখো, এই -5 কুলম এই মাটিতে তখন সে ছেড়ে দেয়, কারণ সবাই তো ছাড়তেছে, কি যায় আসে তাতে। ফলে দেখো, এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে একটু আমি খেয়াল করে দেখি, দেখো তাহলে যখন তুমি নেগেটিভ চার্জ যুক্ত করো তখন মাটিতে ইলেকট্রন যায়, আর যখন তুমি পজিটিভ চার্জ যুক্ত করো তখন মাটি থেকে ইলেকট্রন চলে আসে। ক্লিয়ার? তাহলে তুমি খেয়াল করে দেখো, আমরা জানি সবসময় লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে কারেন্ট যায়। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে ধরো মাটি, মাটির সাথে যখন তুমি পজিটিভ লাগাইছো, মাটির সাথে যখন তুমি পজিটিভ লাগাইছো তখন কি, এই এইখান থেকে মাটিতে চার্জ গেছে, আর মাটির সাথে যখন তুমি নেগেটিভ লাগাইছো তখন নেগেটিভ থেকে মাটিতে চার্জ গেছে। এখন তুমি দেখো, আমরা জানি চার্জ সবসময় কোন জায়গায় লো টু হাই যায়। তাহলে দেখো, এই মাটির ভোল্টেজ কি পজিটিভের থেকে কম কিন্তু নেগেটিভের থেকে বেশি, এই বিষয়টা কি বলা যায় না? বুঝছো? যখন পজিটিভের সাথে তুমি যখন মাটিকে লাগাইছিলে তখন ব্যাপারটা কি করছিল, এই মাটি থেকে পজিটিভের ভেতরে ইলেকট্রন গেছিল। তার মানে কি, মাটি হচ্ছে লো, ইলেকট্রন হচ্ছে হাই, মানে পজিটিভ হচ্ছে হাই। আবার যখন এই নেগেটিভটাকে যখন তুমি মাটির সাথে লাগাইছিলা তখন এই নেগেটিভ হয়েছে লো, আর এই মাটি হয়েছে হাই। বুঝতে পারছো কথাটাকে? তাহলে দেখো, এই মাটির ভোল্টেজটা কি করলে নেগেটিভের থেকে বড় আর পজিটিভের থেকে ছোট, তাহলে জিরোই তো হইছে একমাত্র সংখ্যা, জিরোই হইছে একমাত্র সংখ্যা যেটা নেগেটিভের থেকে বড় কিন্তু পজিটিভের থেকে ছোট। ব্যাপারটা এরকম না? ক্লিয়ার? এইটা কি তুমি বুঝতে পারছো যে নেগেটিভের থেকে মাটির ভোল্টেজ নেগেটিভের থেকে বড় আর পজিটিভের থেকে ছোট, তাকে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো, পজিটিভের থেকে ছোট কিন্তু নেগেটিভের থেকে বড়, এইরকম সংখ্যা কি জিরো, জিরোই তো পজিটিভের থেকে ছোট আবার নেগেটিভের থেকে বড়। ক্লিয়ার? এই জন্য মাটির ভোল্টেজ জিরো ধরে নেওয়া হয়, এজন্য পৃথিবীর বিভব বা মাটির বিভব জিরো ধরে নেওয়া হয়। এখন তারপরে দেখো, যে প্রশ্নটা করছিলাম, মানুষ যখন মাটিতে দাঁড়ায় মানুষের ভোল্টেজ জিরো আর মাটির ভোল্টেজ জিরো, তাহলে কেন যাবে? বুঝছো কথাটা আমার? ওকে, তাহলে এখন হচ্ছে, আমরা কি তোমাদের ক খ এর শীট দিছিলাম না 10 অধ্যায়ের? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে সেই শীট আমি দিয়ে দেবো না। পৃথিবীর বিভব কেন শূন্য ধরা হয়, এটা আমাদের শীটে দেওয়া আছে, তুমি দেখে নেবা, কালকেই হচ্ছে আমি কোচিং এ গিয়ে ওই শীট নিয়ে আসবো। পৃথিবীর বিভব কেন শূন্য ধরা হয়, পৃথিবীর বিভব কেন শূন্য ধরা হয়, আমরা কি বুঝতে পারছি? পৃথিবীর বিভব কেন শূন্য ধরা হয়, কারণ হচ্ছে পৃথিবীটাকে ইলেকট্রনের সাগর হিসেবে চিন্তা করা হয়। ফলে পৃথিবীর সাথে যদি পজিটিভ চার্জ যুক্ত করা হয় তাহলে পৃথিবী থেকে ইলেকট্রন এসে পজিটিভ চার্জটাকে শূন্য করে দেয়। আবার পৃথিবীর সাথে যদি নেগেটিভ চার্জটা যুক্ত করা হয় তাহলে নেগেটিভ চার্জ গুলো পৃথিবীতে গিয়ে ওই চার্জের মান শূন্য হয়ে যায়। ফলে পৃথিবীর চার্জ বাড়েও না, কমেও না। এজন্য আমরা পৃথিবীর বিভবটাকে শূন্য ধরে নিই। বুঝছি আমরা কথাটাকে? এই যেখান থেকে প্রশ্ন চলে আসতে পারে পৃথিবীর বিভব কেন শূন্য ধরা হয়, এটা আমাদের শীটে দেওয়া আছে, আমরা সেটা শীট পাইলেই নেক্সট যেতে বললে দেবো। এরপরে আসো ধারক, এরপর আসো ধারক বা ক্যাপাসিটর। দেখো, আজকে আমাদের একটু 9টা 35-40 বাজতে পারে, কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে দেখো আমরা এরপর চলে যাবো ধারক বা ক্যাপাসিটর। ধারক বা ক্যাপাসিটর, আচ্ছা আমরা কি মোবাইলের ব্যাটারি দেখছি? সবাই তোমরা দেখছি মোবাইলের ব্যাটারি। আচ্ছা, মোবাইলের ব্যাটারিটায় আমরা যদি একটু, তোমাকে যদি একটু দেখাই, এই মোবাইলের ব্যাটারিটা হচ্ছে একটা ধারক। মোবাইলের ব্যাটারি দেখো, এখানে এখানে 4টা পার্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 4টা পার্ট থাকে না, 3টে পার্ট থাকে না এখানে ব্যাটারিতে। এখানে 3টে পার্ট থাকে, এই ব্যাটারিতে যদিও 4টা পার্ট সেটা ভিন্ন কথা।
কোনো ধরনের কোনো দরকারি মেসেজ ছাড়া কেউ কোনো মেসেজ দিবে না। খুবই বদ অভ্যাস। ইন্টারমিডিয়েটেও একটা প্রচন্ড রকম বকা দিছি। পরে হচ্ছে ও আর পরে এসে সরি সরি বলছে যে স্যার আমি আর কোনোদিন এই ভুল করবো না। আপনি এত রাইগে যাবেন তা বুঝতে পারিনি। দেখো, এখন ব্যাপারটা হচ্ছে এই ছবি তুলে নেওয়া হইলো, এই ছবি তুলে নেওয়া হয়েছে কয়ের। এখন এইটারে কি এই পেজে আমার লিখতে হবে ক। এই পেজটা যখন নিচ দিয়ে যায় তখন এটা ঘর্ষণ করা হয়। আমরা জানি ঘর্ষণের ফলে কি, ঘর্ষণের ফলে কি হয়, পজিটিভ অথবা নেগেটিভ চার্জ তৈরি হয়। এখন কি করো, দুইটা কাজ করা হয়। একটা হচ্ছে কি, ফটোকপি মেশিনের মধ্যে যে কালি থাকে সেই কালিটাকেও ঘর্ষণ করা হয়। আর এই যেই পেপারটায় এই ফটোকপি আমি করবো, সাদা একটা পেপার, সেই পেপারটাও ঘর্ষণ করা হয়। এখন তুমি করো, পেপারটা যখন ভেতরে ঢোকে তখন মনে হয় না যে তাকে ঘর করে একটা শব্দ হয়, মানে মনে হয় না যে তার ধরে ঘর্ষণ করতেছে কিছুর সাথে। ফটোকপি করার সময় ওটা সত্যিকার অর্থেই ঘর্ষণ করে। আমি তোমাকে বলতেছি শোনো, কালিটাকে কোনো একটা যে কোনো ভাবেই ঘর্ষণ করছে, ওটা ভেতরের কাজকর্ম। ক্লিয়ার? কালিটারে ঘর্ষণ করে নেগেটিভ চার্জে চার্জিত করা হয়। তাহলে কালি হইল নেগেটিভ চার্জ। আর এই কাগজটাকে এই ক লিখতে হবে না, ওই কয়ের জায়গাটুকুতে ঘর্ষণ করা হয়। শুধু কয়ের জায়গাটুকুতে ঘর্ষণ করা হয়, কারণ সে এই কয়ের কিন্তু একটা ছবি তুলে এনেছে। যখনই তুমি এরকম দিছো, দেখবা যে নীল লাইটটা পড়ার পরে কিন্তু কাগজ যাওয়া শুরু হয়, তার পূর্বে কিন্তু হয় না। দেখবে নীল লাইট দিয়ে প্রথমে কয়ের ছবি তুলছে, মানে পরে এই পেজে আবার ফটোকপি করতে হবে। ফলে এইটা যেইখানে যেইখানে দাগ আছে ওইখানে ওইখানে ঘর্ষণ করে এইটাকে পজিটিভ চার্জ করে দেওয়া হয়। এমন ভাবে ঘর্ষণ করা হয় যেন কাগজের ভেতর থেকে পজিটিভ। তাহলে কালিকে ঘর্ষণ করা হয়েছে নেগেটিভ চার্জ, আর কাগজে ঘর্ষণ করা হয়েছে পজিটিভ চার্জ। এখন কোনটুকু জায়গায় পজিটিভ চার্জ করা হয়েছে, যতটুকু লেখা লেখা লাগবে ওটুকু জায়গায় পজিটিভ চার্জ করা হয়েছে। এরপরে করা হয় কি, এই কালিটার পাশ দিয়া এই কাগজটাকে নিয়ে যাওয়া হয়। তাহলে কালিটার পাশ দিয়ে যখন কাগজটাকে নিয়ে যাবে তখন কালি কি নেগেটিভ চার্জ, আর কাগজ কি পজিটিভ চার্জ। তখন নেগেটিভ আর পজিটিভের টানে ওই নেগেটিভ কালিগুলো এসে এইখানে এসে লেগে যাবে না। বুঝছো? ওটা হচ্ছে এই ফটোকপি মেশিনের ভেতরে সূক্ষ্ম শলাকা থাকে, সূক্ষ্ম শলাকা থাকে, সেই শলাকা দিয়ে হচ্ছে ঘর্ষণটা করা হয়। ওটা ইন্টারনাল ব্যাপার। ওটা কি দিয়ে ঘর্ষণ করবো সেটা বড় বিষয় না, আমরা এখানে মেকানিজমটা শিখতেছি। বুঝতে পারছো কথা? হ্যাঁ বলো। হ্যাঁ, ঘর্ষণের কারণে কাগজটা গরম হয়ে যায়, ফটোকপির বদলে কাগজটা গরম হয়ে গেছে। ক্লিয়ার? এখন দেখো, এরপরে করা হয় কি, ওই জায়গাটুকুতে ঐশী সামহাও আমি পদের ইচ্ছা সৃষ্টি করি, কি দিয়ে করি সেইটা বড় বিষয় না, আমি করি সেইটা বড় বিষয়। মেকানিজমটা আমরা দেখতেছি, তো আমি সূক্ষ্ম শলাকা দিয়ে করব। বুঝতে পারছো কথা কি? আচ্ছা, এরপরে করে কি ওই ওই জায়গায় সেই কালিগুলো লেগে যায়, ফলে কি ওইখানে একটা কয়ের সৃষ্টি হয়ে যায়। তাহলে এইখানে কি আমাদের স্থির বিদ্যুৎ কাজে লাগছে না? স্থির বিদ্যুৎ মানে কি, ঘর্ষণের ফলে যে তৈরি করি তাই তো হচ্ছে স্থির বিদ্যুৎ। আমি কি বুঝতে পারছি আমার কথা রাখি? এই যে দেখো, এরপরে রোলারটিকে পাউডারের মতো সূক্ষ্ম কালির সংস্পর্শ হলে যেখানে যেখানে চার্জ জমা হয়েছে সেখানে সেখানে কালো কালি লেগে যায়। ওই যে যেখানে যেখানে চার্জ জমা হয়েছে, কয়ের যেখানে যেখানে চার্জ জমা হয়েছিল, কয়ের যেখানে যেখানে চার্জ জমা হয়েছিল এখানে এখানে কালো কালি লেগে যায়। বুঝছি আমি কথাটাকে? এরপর হচ্ছে ভ্যান্ডিগ্রাফ মেশিন। এই জায়গাটা কি পেলে আমরা? হ্যাঁ বলো, বলো। ধারকের কোনো একক নাই, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, আর ধারকের একক জুল। কারণ ধারক করে কি, শক্তি সঞ্চয় করে রাখে, তাহলে শক্তির একক কি, জুল। মানে ধারক তো শক্তিটাকেই সঞ্চয় করে রাখে। এই রে, সি হইছে ধারকত্ব, সি হইছে ধারকত্ব, ধারক না, ধারকত্ব। ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ব্যান্ডিগ্রাফ। ব্যান্ডিগ্রাফে করা হয় কি, আচ্ছা, উম ব্যান্ডিগ্রাফের ব্যাপারটা হচ্ছে, আমি ব্যান্ডিগ্রাফটা এই জায়গা দিয়েই বুঝাই কারণ আমি অঙ্কন করতে পারবো না এটা। দেখো, ব্যান্ডিগ্রাফটা করা হয় কি, এই নিচে থাকে একটা স্প্রে,
যেই স্প্রে দিয়া কতগুলো চার্জ সবসময় স্প্রে করা হয়। খেয়াল করে দেখো, নিচে থাকে হইছে স্প্রে। স্প্রে থেকে কি হয়, প্রতি মুহূর্তে চার্জ গুলো স্প্রে করা হয়। স্প্রে থেকে কি হয়, প্রতি মুহূর্তে চার্জ গুলো স্প্রে করা হয়। আর এইখানে দেখো, এই কিন্তু একটা ঘূর্ণয়নশীল বস্তু থাকে। তোমরা বইয়ের চিত্রটা যদি খেয়াল করে দেখো, এই যে দুইটা বল আছে, এই দুইটা বলের মাধ্যমে এইটাকে সবসময় ঘুরানো হয়। এই যে দেখো, এই একটা ডিরেকশন দিয়ে দিয়েছে, এই মানে এইটাকে হচ্ছে সবসময় ঘুরানো হয়। এখন তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু ঘুরতেছে, আর এর উপরে এই জায়গা দিয়ে আমি স্প্রে করতেছি পজিটিভ চার্জ। সাপোজ পজিটিভ চার্জ স্প্রে করতেছি। এখন খেয়াল করে দেখো, তাহলে এই পজিটিভ চার্জটা এই ঘূর্ণনের কারণে কিরকম করে ঘুরতে থাকে, এরকম করে ঘুরতে থাকে। আর এখানে আমি রং স্প্রে করতে থাকি, ফলে কি পজিটিভ চার্জ গুলো উপরের দিকে যাইতে থাকে। বুঝতে পারছি কথাটা কি? বুঝছো? বুঝো নাই? এই যে একটা ফিতে আছে, এই ফিতেটাকে ঘুরানো হয়। ফিতেটাকে যদি ঘুরায়, তাহলে দেখো, এই এইখান থেকে এই একটা পজিটিভ চার্জ ছেড়ে দেওয়া হয়েছে। স্প্রে, এখানে স্থির বৈদ্যুতিক স্প্রে, এখান থেকে চার্জ স্প্রে করে ছেড়ে দেওয়া হয়। এখানে হচ্ছে পজিটিভ চার্জ স্প্রে করলো। এখন এই ফিতেটাকে তুমি যদি ঘুরো, তাহলে পজিটিভ চার্জ কি ধীরে ধীরে সামনের দিকে চলে যাবে না? উপরে উপরে এই জায়গায় আমি একটা কি বলবো ওটাকে, ক্লিপ রাখছি, সাপোজ স্পর্শক রাখছি। এইটা দিয়ে আমি একটা গোলকের সাথে লাগাই দিচ্ছি, এটা একটা গোলক। ক্লিয়ার? এই যে লেখা আছে দাতব গোলক। এখন খেয়াল করে দেখো, এই গোলকের নিচের একটা পার্ট থাকবে, উপরের একটা পার্ট থাকবে। গোলকটা তো পুরু থাকবে, তাহলে উপরে একটা পার্ট, নিচের একটা পার্ট। এখন তুমি খেয়াল করে দেখো, যখন এই চার্জটা যখন এই জায়গায় গিয়ে পৌঁছইবে, ক্লিয়ার, চার্জটা যখন এই জায়গায় গিয়ে পৌঁছইবে, তখন তুমি খেয়াল করে দেখো, চার্জটা যখন এই জায়গায় গিয়ে পৌঁছইবে, তখন এই আমরা তো জানি চার্জ গোলকের সর্বত্র সমানভাবে বিদ্যমান থাকে। চার্জ গোলকের সর্বত্র সমানভাবে ছড়াই পড়ে। তাহলে দেখো, চার্জ যখন গেল, তখন কি হবে, এইখানে চার্জের ঘনত্ব বেড়ে যাবে, আর উপরের প্রান্তে চার্জের ঘনত্ব কম থাকবে। কারণ কি দেখো, সর্বত্র চার্জ সমান। এই চার্জটা গিয়ে এই জায়গায় জমা হয়েছে, তাহলে কি নিচের প্রান্তে এখন চার্জ বেশি, উপরের প্রান্তে চার্জ কম। প্রথমে দুইটা প্রান্তে সমান সমান চার্জ ছিল, কিন্তু নতুন যে চার্জটুকু গেল, ওই চার্জটুকু প্রথমে গিয়ে কোথায় পেলো, নিচে পাইলো। ফলে কি নিচের প্রান্তে চার্জ কিন্তু বেড়ে গেল, আর উপরের প্রান্তে চার্জ কিন্তু কমে, মানে কম হলো তুলনামূলক। বুঝছো? ফলে এই বেশি চার্জের জায়গা থেকে কম চার্জের জায়গায় চার্জটা চলে যাবে। বুঝতে পারছো কথা কি? ফলে এই প্রান্তের চার্জ এই প্রান্তে চলে যাবে। ততক্ষণে নিচ থেকে কিন্তু চার্জ চলে আসতেছে, নিচ থেকে কিন্তু চার্জ চলে আসতেছে। আমি কি বুঝতে পারছি কথা কি? নিচ থেকে চার্জ চলে আসতেছে, এসে এই নিচের প্রান্তে গেল। নিচের প্রান্তে যাওয়ার ফলে নিচের প্রান্তে চার্জের ঘনত্ব বেড়ে গেল, আর এই প্রান্তে ঘনত্ব একটু কম হইলো, ফলে আবার ওই প্রান্তে চলে গেল। ওই প্রান্তে চলে যাওয়ার সাথে সাথে নিচ থেকে আবার চার্জ চলে আসলো। এইভাবে কি হয়, এই চার্জে প্রতি মুহূর্তেই এই নিচের প্রান্ত থেকে উপরের প্রান্তে চার্জ গুলো গিয়ে জমা হয়। বুঝছি? এইভাবে এই গোলকের মধ্যে অনেক বেশি চার্জকে সঞ্চয় করে রাখা যায়। এইটার নাম হচ্ছে ব্যান্ডিগ্রাফ মেশিন। তাহলে ব্যান্ডিগ্রাফ মেশিনে করে কি, অনেক বেশি পরিমাণে এই যে বিশাল পরিমাণে চার্জ জমা করিয়ে অনেক উচ্চ পটেনশিয়াল তৈরি করে দেয়। পটেনশিয়াল বিভব, চার্জ যত বাড়বে বিভব তত বাড়বে। ক্লিয়ার? এই মেশিনটা আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজে, মানে কোন কাজে লাগে তা আমি এখনো জানি না, এটা হচ্ছে কোন কাজে লাগে। মানে এর ব্যবহার আমি এখন পর্যন্ত দেখি না। ইভেন ইভেন এই পর্যন্ত পূর্বের বইতে কিন্তু ব্যান্ডিগ্রাফ মেশিন ছিল না, এই বইতে নিয়োগ করছে। আমি এটা জানি না যে আসলে ব্যান্ডিগ্রাফ মেশিনটা কেন ইউজ হয়। এখানে কিছু বলেও দেয়নি যে আসলে কোন জায়গায় ইউজ হয়। এরপরে দেখো জ্বালানি ট্রাক। আচ্ছা, জ্বালানি ট্রাকের জ্বালানি ট্রাক তো আমরা দেখছি নাকি, ওই যে একটা গোল ট্রাক থাকে, যেইটা লেখা থাকে পেছন দিকে পদ্মা অথবা মেঘনা, এরকম লেখা থাকে না? পদ্মা, আহ, এই যে বিশেষ করে হচ্ছে কিতে দেখা যায় ওইগুলা,
আচ্ছা, জ্বালানি ট্রাক গুলো তোমরা দেখছি, জ্বালানি ট্রাক গুলো থাকে কি রকমের? এরকমের, এই চাকা এই চাকা, এইখানে লেখা থাকে বিপজ্জনক। এরা সাধারণত করে কি, ওই যে ফিলিং স্টেশন আছে না, যেখান থেকে আমরা তেল ভরি, ওই ফিলিং স্টেশনে তেল দিয়ে যায়। দেখছি না আমরা, ওই যে গোল গোল থাকে ট্রাক গুলা, দেখছো? হ্যাঁ, এই পেছনে লেখা থাকে বিপজ্জনক। হ্যাঁ, এখন দেখো, এই ট্রাকের পেছন দিক থেকে দেখবে একটা শিকল ঝুলানো আছে। এই ট্রাকের পেছন দিকে দেখবে একটা শিকল ঝুলানো আছে। কেন শিকল ঝুলানো থাকে? এইখানে বলা হয়েছে স্থির বিদ্যুতের ব্যবহার আমরা করতেছি। এইখানে একটা 2 মার্কস একটা প্রশ্ন চলে আসে, জ্বালানি ট্রাকের পিছনে এখানে শিকল ঝুলানো থাকে, আমরা খেয়াল করে দেখি। এই এর ভেতরে কি থাকে? পেট্রোল থাকে অথবা কেরোসিন থাকে, মানে জ্বালানি তেল তারা বহন করে নিয়ে ফিলিং স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। এই ফিলিং স্টেশন থেকে হচ্ছে আমরা আমরা মোটরসাইকেলে ভরি, আমরা হচ্ছে গাড়িতে ভরি। এখন দেখো, ধরো ঢাকা থেকে বরিশালে এই জ্বালানি ট্রাক তেল নিয়ে আসতেছে। এখন রাস্তায় যাইতে যাইতে অনেকবার এরকম করে জাকি খাবে। ট্রাক প্রতি মুহূর্তে তো জাকি খায়, বাস ট্রাক প্রতিনিয়তই তো রাস্তায় একটু জাকি খায়। জাকি খেলে কি হয়? এই যে তেলগুলো, তেলগুলো কি এই ট্রাকের সাথে বারবার ঘর্ষণ হয়। বুঝতে পারছেন কথাটা কি? আর ঘর্ষণের ফলে আমরা জানি কি, ঘর্ষণের ফলে চার্জের বিনিময় ঘটে, এখন প্রথমেই দেখে আসছি। ফলে এই যে ট্রাকের গায়ে কিছু পরিমাণে ঘর্ষণের ফলে চার্জ তৈরি হবে না? বুঝছো? এখন এই ট্রাকের গায়ে কিছু পরিমাণ চার্জ যখন ঘর্ষণের ফলে জমা হবে, এরপরে প্রচন্ড রোদের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে কি ট্রাকটা খুব বেশি পরিমাণে গরম হয়ে যাবে। আর এক ক্ষেত্রে ওটা গরম হয়ে গেল, তার উপরে এর মধ্যে অনেক বেশি চার্জ জমা আসে, তখন এটা কি ফায়ার হইতে পারে না? ফায়ার হইতে পারে মানে কি, ফুলটা ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু তখন উত্তপ্ত হয়ে প্রচন্ড রকম চার্জ পাওয়ার ফলে একদম ব্লাস্ট হয়ে যাবে। তখন এই জন্য আমরা করি কি, এই পেছন দিকে একটা শিকল লাগাই দিই। শিকলটা এমন ভাবে লাগাই যেন সেটা মাটিতে লেগে লেগে যায়, মাটিতে যেন লেগে লেগে যায়। অনেক শিকড়ই দেখবে যে মাটিতে লাগে না, ওইটা দেওয়া না দেওয়া সমান কথা। নিরাপত্তার সুবিধার জন্য মাটিতে লেগে যায়। খেয়াল করে দেখো, আমরা একটু পূর্বেই দেখছি যে মাটির সাথে যাই লাগানো হোক না কেন, মাটি তার সব চার্জ নিয়ে নেয়। যখন হচ্ছে পজিটিভ চার্জ লাগাইছিল, তখনও কিন্তু মাটি সব নিয়ে তারা শূন্য বানাই দিছিল। যখন নেগেটিভ চার্জ লাগাইছিল, তখন কিন্তু মাটি সব নিয়ে তারা শূন্য বানাই দিছিল। ওই যে পৃথিবীর বিভব কিন্তু শূন্য হয়, আমরা যখন পড়ছিলাম, মনে আছে তো নাকি? আচ্ছা, ফলে হয় কি, পৃথিবীর এই মাটির সাথে যখন শিকড়টা লাগবে, শিকড়টা লাগানো কোথায়? এই পুরোটার সাথে তো শিকড় লাগানো। ফলে এই হচ্ছে কি বলবে, ট্রাকের মধ্যে যে পরিমাণ এক্সট্রা চার্জ জমা হইলো, সেই চার্জ এই শিকল দিয়ে সব মাটিতে চলে গেল। ফলে এতে আর এক্সট্রা পরিমাণে চার্জ থাকলো না। ফলে এইটার ব্লাস্ট হয় না, ফলে ওটা ঠিকঠাক মতো চলতে পারে। এজন্য নিরাপত্তার স্বার্থে এই শিকলটা দেওয়া হয়, যেন চার্জ দিয়ে মাটিতে চলে যেতে পারে। এখন এখন দেখো, রাস্তায় যখন চলমান থাকে কোনো না কোনো ভাবে, আচ্ছা কোনো না কোনো ভাবে হচ্ছে ওই 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 হচ্ছে রাস্তার, আচ্ছা রাস্তাও তো আসলে যখন চলমান থাকে তখন তো সেইটা হচ্ছে একটা মাটির একটা পার্ট হতো। রাস্তা কি, রাস্তা কি ভালো থাকে ভাঙা থাকে? হ্যাঁ তো, আচ্ছা পিচের মধ্যে হালকা পরিমাণে, পিচের মধ্যে, পিচ হচ্ছে কি বলে, হালকা পরিমাণে বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা রাখে, খুবই কম কিন্তু রাখে, হালকা। ফলে পিচ দিয়ে যখন যাবে, এই পিচের ভেতরে কি, পিচের ভেতর দিয়ে সেটা মাটিতে চলে যাবে। বুঝছো আমার কথাটা? এই শিকল উত্তপ্ত হোক তাতে কি যায় আসে, যে চাষ তৈরি হয় সবই তো মাটি নিয়ে নেবে। বুঝিনি আমি কথাটাকে? কারণ মাটির কাজ কি, মাটির কাজ হচ্ছে যারে পাবে তারাই সে নিয়ে নেবে, বুঝলো ব্যাপারটা? স্ফুলিঙ্গ বলতে বোঝায় মানে স্পার্ক। স্পার্ক মানে হচ্ছে এই যে জানালা, জানালা যখন আহ জ্বালাই করা হয়, দেখছো? জ্বালাইয়ের দোকানে গেলে দেখবে এরকম ভাবে লাগায়। হ্যাঁ, হ্যাঁ ফুলকি, ফুলকিটা কি বলা হয়? স্ফুলিঙ্গ। ক্লিয়ার? এই তো বুঝতে পারছো। এবার দেখো, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এর ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রনিক্স তোমরা পড়লো, এটা তোমরা বুঝতে পারবা। ওই আমি পূর্বেই বলে দিছিলাম
ওই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কেন দ্রুত চার্জ নিয়ে নেয়, ওই কথাটাই এই জায়গায় সেকেন্ডবার বলে দিচ্ছি। এরপর হচ্ছে বজ্রপাত এবং বজ্র নিরোধক। আচ্ছা, বজ্রপাত এবং বজ্র নিরোধক কি টাইম কি বেশি হয়ে যাচ্ছে? তোমাদের কারো কোনো সমস্যা আছে? অল্প একটু, আর 2-3 মিনিট সময় লাগবে। বজ্রপাত এবং বজ্র নিরোধক। আচ্ছা দেখো, আমরা এই যখন মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় তখন প্রচন্ড রকম চার্জ নিচের দিকে চলে আসে না, যেটাকে আমরা বজ্রপাত বলি। এটা আমরা দেখছি। এখন দেখো, সুউচ্চ যখন ভবন নির্মাণ করা হয়, সেই ভবনের উপরে একটা রড এরকম ভাবে দেওয়া থাকে উপরে, দেখবা ম্যাক্সিমাম বাসায় কিন্তু উপরে এরকম রড দেওয়া থাকে একদম মাথায়, ছোট করে হলেও। আচ্ছা, দুবাই বুর্জ বা পৃথিবীর সব থেকে উঁচু টাওয়ার বুর্জ, দুবাই বুর্জ বলে না ওই? হ্যাঁ, বুর্জ খলিফা, হ্যাঁ বুর্জ খলিফা। ওই বুর্জ খলিফার কি পিকচার দেখছো তোমরা? ওই বুর্জ খলিফার মাথায় কি একটা রডের মতো থাকে না, একদম চিকন? হ্যাঁ, ওইটা হচ্ছে সুউচ্চ দালান, এরকম একটা রড লাগিয়ে দেওয়া হয়। সেই রডের এই জায়গা থেকে একটা তার দিয়ে মাটির সাথে কানেক্ট দিয়ে দেওয়া হয়। তো দেখো, যখন বজ্রপাতটা হয়, এই বজ্রপাতটা হইতে হইতে সে প্রথমে কার সাথে কানেক্ট পায়? এই রডের সাথে কানেক্ট পায়। এই রড দিয়ে তখন চার্জ গুলো যাওয়া শুরু করে, যাইতে যাইতে এই তার দিয়ে গিয়ে সে মাটিতে চলে যায়, ফলে তোমার ঘরটা সেফ থাকে। এই জন্য এইটাকে বলা হয় বজ্র নিরোধক। বুঝতে পারছেন কথাটা কি? আচ্ছা, সবটুকু চার্জ যাবে বাড়িতে যাবে কেন চার্জ বলো? এই রড দিয়া সেই পাইছে, চলে যাবে। হ্যাঁ, তারটা অনেক মোটা দেই বা যাতে বেশি বিদ্যুৎ ফ্লো হয় দিবে, এরকম কোনো তারই আমরা দেই। এর জন্য তোমার ভিন্ন তার আছে আমি জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে এই রকমের, হচ্ছে আমরা প্রসিডিউরটা আমরা ফলো করি। বুঝছেন কথাটা কি? এই জন্য এইটাকে বলা হয় কি, বজ্র নিরোধক। এরপরে যদি আমরা চলে আসি, এই যে দেখো হ্যাঁ, বিদ্যুৎ পরিবাহী স্ট্রাপ দিয়ে ভূমির সাথে যুক্ত করা হয়। স্ট্রাপ বলতে ক্লিপ, ক্লিপ, ওটা দিয়ে মাটির সাথে লাগাই দেওয়া হয়। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি স্থির বৈদ্যুতিক রং স্প্রে। স্থির বৈদ্যুতিক রং স্প্রে। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, স্থির বৈদ্যুতিক রং স্প্রে একটু সবাই যদি একটু খেয়াল করো যে ফ্রিজের রং কত দেখছো কেউ? আচ্ছা, একটা ফ্রিজ বাসায় যে, আমি বলি বাসায় যে তোমরা ফ্রিজ ব্যবহার করো, সেই ফ্রিজের নিচে কি একটা প্লেট থাকে না প্লাস্টিকের? সেই প্লেটের উপরে ফ্রিজ যেরকমের বসানো থাকে। যখন তুমি রং করতে যাও তখন কিন্তু দেখবা রং যে করে সেই ভদ্রলোক এই প্লেটটাকে রেখে ফ্রিজটাকে মাটিতে রাখে প্রথম, তারপরে রং করে। খুব ভালো করে খেয়াল করবা, এই প্লেটটার উপরে বসে কিন্তু সে রং করে না। এই প্লেটটাকে একদম মাটির সাথে, মানে প্লেটটা সরাই ফেলায়, তাহলে ফ্রিজটা কি মাটির সাথে লেগে যায়, তারপরে সে রং করে। এখন দেখো রং করার প্রসেসটা কি, রং কি এরকম ধরে ধরে তুলি দিয়ে লাগায়? লাগে না, কিন্তু সে কিন্তু একটা স্প্রে মেশিন ইউজ করে, যার ভিতর দিয়ে রং বেরোয়। ক্লিয়ার? এখন দেখো, ওই স্প্রে রং সবাই তুলে দেখছো নাকি? তুলি দিয়ে তো আর রং করে না, স্প্রে মেশিন দিয়ে রং করে। স্প্রে মেশিন দিয়ে যখন রং করে, তখন স্প্রে মেশিন দিয়ে যখন বের হয়, তখন রংকে নেগেটিভ চার্জে বা পজিটিভ চার্জে চার্জিত করে দেওয়া হয়। রংটাকে নেগেটিভ চার্জে চার্জিত করে দেওয়া হয়, কারণ রংটা যখন এর কাছাকাছি চলে আসলো, ফ্রিজ তো হচ্ছে চার্জ নিরপেক্ষ, কিন্তু আমরা জানি স্থির বৈদ্যুতিক, ওটাকে কি বলা হয়? আহা, একটা লোক এতবার ফোন দেয় কেমনে?